আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন, তালেবর বলতেছি, ঠিক আছে? যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালেবরই তালুক কিছুই থাকবে না, ঠিক আছে? এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী, তাই না? দেখায় না এরকম? এবি পার্টির দুইজন লোক নাই, কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই। হ্যাঁ, বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে। তো আপনার হলো কিন্তু আসলে কি নাই। তো এটা হলো একটা বাস্তবতা ভাই, আমারও নাই, আমিও এরকম। এই গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখলেন, সব মিলে এক জায়গায় করতে পারবেন যে 100 জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে? 100 জন পদত্যাগ করছে, কেউ দেখাতে পারবে? তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে, এইটা আপনাদেরকে মানতে হবে। এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে, সব দেশে আছে, খুব বড় বড় নেতারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে। তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল, যেটা গোপালগঞ্জে দেখাইছে, এটা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম। তারা তো কেউ পদত্যাগ করেনি। তো সেই জায়গা থেকে যারা মানে হলো এরকম একটা ভাব নিচ্ছেন যে অমুককে মানে আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন, তালেবর বলতেছি, ঠিক আছে? যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালেবরই তালুক কিছুই থাকবে না, ঠিক আছে? এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী, তাই না? দেখায় না এরকম? এবি পার্টির দুইজন লোক নাই, কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই। হ্যাঁ, বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে। তো আপনার হলো কিন্তু আসলে কি নাই। তো এটা হলো একটা বাস্তবতা ভাই, আমারও নাই, আমিও এরকম। তাহলে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে। ভাই, আওয়ামী লীগ ঘুমায় থাকবে না। এবং যারা এই নকল তালেবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে, নকল তালেবরি বলতেছে এই জন্য, মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া। আমার কথা বোঝেন, আমি তারে কিন্তু আওয়ামী লীগকে কোনোদিন ভয় পাইনি, আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি, এখনো ভয় পাইনি। কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায়, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগের পুনর্বাসন, ভয় দেখায়। তার মানে ওর রাজনৈতিক, ও রাজনীতিতে হলো মানে কেবল দুধের বাচ্চা। ও আগে ভয় কখনো পায়নি, ওই জন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী লীগে ও ভয় পায়। কিন্তু আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময়ে আওয়ামী লীগকে ফেস করে করে সহ্য করে করে এখানে ছিলাম। আমরা এখনো আওয়ামী লীগকে ভয় পাই না। আওয়ামী লীগ পুরা ফোর্স নিয়ে মাঠে নামুক, আমি আছি। এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রিট না, তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না এখন আর, এখন বলতেছে জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। হ্যাঁ, আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না, কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলেও আসবে না, না করলেও আসবে না, কে আসবে? জাতীয় পার্টি আসবে, তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণ অভ্যুত্থানে ছিল, জামাতে ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাতে ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণ অভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টি 24-এ নির্বাচনে অংশ ছিল, আগে নির্বাচনে অংশ ছিল, বিভিন্ন সময় দালাল ছিল, এগুলো বলতেছেন, খুব ভালো। তো একটা কথা বলি ভাই, এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনের মধ্যে কি একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা কইরা করে ফেললো, ক্ষমতায় চলে আসলো। আচ্ছা, সামনে নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না? বলেন, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচন এটা করে নিল, তার মানে কি? মানে আওয়ামী লীগ যা করছে আমরা সেটারই একটা পুনরাবৃত্তি করলাম। তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইলো না। ভোটের যে একটা স্বাদ, যে একটা প্রতিযোগিতা, একটা টান টান উত্তেজনা, এখন আপনি কি করেন? বিএনপি আর জামাত মিলে টান টান উত্তেজনা হবে? হ্যাঁ, হ্যাঁ, না না, ভাই ভাই হোক, জামাত জামাত বিএনপির পাশে গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, বলেন তো। তো আমি বলতেছি সামনের নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে। অনেকে বলতেছে সামনের নির্বাচনে প্রচুর ভোটার হবে, অনেক হবে, অনেক হবে, ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, না না, এখন জামাত হলো বিএনপির সাথে টক্কর দেয়, ঠিক আছে? এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে, জামাত বিএনপির সাথে টক্কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে টক্কর দেয়। এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক্কর দেবা 2 নাম্বার হওয়ার জন্য, তাহলে ভাই 1 নাম্বার হওয়ার জন্য আর একটা দলকে অপদস্থ করো কেন? তোমার গায়ে শক্তি 150 টাকা ভাব দেখাচ্ছ 1600 টাকা, তাহলে তো হবে না।
আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য, দেখেন এই বাংলাদেশে 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ বলতে আরো বেশি। কিন্তু বাস্তবতা হলো, গতকালকে একটা পোল করছে আমার ইউটিউব চ্যানেলে তারেক টাইমসে, সেই পোলে 8-9 হাজার মানুষ ভোট দিছে, তো 400 মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ মানে জাতীয় পার্টির ধুয়ে দিছে। ক্যাপশনের হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কিনা। সেখানে ওরা 400টা গালি দিছে, গালি দিয়ে তো আর ভোটে যেতে যায় না, বুঝছেন? এটা জামাত ইসলামের জন্য শিক্ষা। সেখানে 55% মানুষ জাতীয় পার্টির পক্ষ নিছে যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই, আর 45% মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে। তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মাইন্ড সুইং, এটা কিন্তু গালি গালাজ করে ধরে রাখতে পারবে না কেউ। জামাত শিবির মনে করে এক বস্তা গালি, 2 ট্রাক গালি নিয়ে আসা ঢেলে দিবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করতে পারবে না। ভোট অনেক একটা গোপন জিনিস, মানুষের মন থেকে, মানুষের মন এত সহজে পরিবর্তন হয় না। মানুষকে 2 কাপ চা খাওয়াই দিয়া, পানিটা ফিল্টার লাগাই দিয়া, আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম, একটা ভোট দাও, এরকম না। মানুষ সার্বভৌমত্বের বিষয় চিন্তা করে, আমার ভোটটা যেন নষ্ট না হয়, আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে, সে জায়গায় চিন্তা ভাবনা করে মানুষ ভোট দেবে। জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো যে জাতীয় পার্টিকে যে অভিযোগে, যত বড় অভিযোগে অভিযুক্ত করছে, ঠিক আছে, এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি, ভোটের জন্য যদি অভিযুক্ত করেন, তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত। হ্যাঁ ছিল না? জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত। তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত, আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি, তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে। জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল, ঠিক আছে? শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে, অথচ জামাত 9 বছর জাতীয় পার্টি দালাল ছিল, 6 বছর আওয়ামী লীগের দালাল ছিল, আর 21 বছর বিএনপির দালাল ছিল। 53 বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল। এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল। ঠিক আছে, আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি, আপনারা করছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।